সংজ্ঞা, ডেফিনেশন অফ ফিজিক্যাল এডুকেশন। শিক্ষা ব্যক্তির সর্বোচ্চ সম্ভাব্য শারীরিক ও আর্থিক সৌন্দর্য ও উৎকর্ষ সাধন করে। অ্যাকর্ডিং টু দ্য প্লেটো, এখানে আমি বেশ কয়েকটা ডেফিনেশন দিয়েছি, আপনারা দেখবেন কিছু কিছু ইংরেজি দেওয়া আছে বা কিছু বাংলাতে, চাইলে সবগুলো ইংরেজি দিতে পারি, বাট আপনারা যদি পরীক্ষার খাতায় ইংরেজি লিখে এই টাইপের ডেফিনেশন গুলা, সংজ্ঞাগুলা, সেই ক্ষেত্রে কিন্তু মার্ক পাবেন, কোনো অসুবিধা হবে না। জি স্যার, কোটেশন গুলো ইউজ করলে দেখতেও ভালো লাগে। এক্স্যাক্টলি, আপনারা আরো ভালো মার্ক পাবেন। যদি কেউ চান যে ইংরেজি কিছু সংজ্ঞা দিতে পারেন, সাথে বাংলাও সংজ্ঞা দিলেন, সেটাও ভালো হয় আর কি, ভালো দেখায়। According to the Plato, education helps in the body and body and soul of the people and the beauty and all the perfection he is capable of. প্লেটোর কি বলেছে? এডুকেশন হেল্পস ইন বডি এন্ড সোল, আমাদের যে শরীর এবং মনকে, শরীর এবং আত্মা, এটাকে হেল্প করে। কিসের, কোন কাজে হেল্প করে? অফ দ্য পিপল, অল দ্য বিউটি এন্ড দ্য পারফেকশন হি ইজ ক্যাপাবল অফ। এই যে মানুষ বা যে ব্যক্তি বা আমরা যে অ্যাক্টিভিটিস গুলা করি, এটার যেটাতে আমরা ক্যাপাবল, ঠিক আছে, আমাদের শরীরটা যে সিগন্যাল দেয় বা যে অ্যাক্টিভিটিস গুলো আমরা খুব ইজিলি করতে পারি, আমরা ক্যাপাবল, এটার ডেভেলপ করতে আমাদেরকে হেল্প করে। ঠিক আছে, আমি যদি অন্যভাবে বলি যে এডুকেশন ইজ আ প্রসেস অফ অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য পার্সোনালিটি অফ এ চাইল্ড। এডুকেশনটা কি? একটা প্রসেস যেটা কি করে, একটা শিশুকে বা একটা মানুষকে অলরাউন্ড ডেভেলপমেন্ট করে। অলরাউন্ড ডেভেলপমেন্ট করে কি? অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য পার্সোনালিটি অফ এ চাইল্ড। একটা ব্যক্তির অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে এডুকেশন সাহায্য করে। বাট যদি ফিজিক্যাল এডুকেশনের কথা বলি, physical education is a process of all-round development of the personality of a child through movement activities. Just এডুকেশনের সাথে মুভমেন্ট অ্যাক্টিভিটিস অ্যাড করে যদি আমরা দিই, দেন ইট উইল বি ফিজিক্যাল এডুকেশন। ঠিক আছে, সো বাংলা এখানে দেখিস, শিক্ষা হলো সুস্থ শরীরে সুস্থ মন নিয়ে মন তৈরি। এডুকেশন ইজ দ্য ক্রিয়েশন অফ সাউন্ড মাইন্ড ইন আ সাউন্ড বডি। পরীক্ষায় একটা কোশ্চেন ছিল আপনাদের ফার্স্ট সেমিস্টারের, প্রিভিয়াস কোশ্চেন ছিল এরকম, সাউন্ড মাইন্ড ইন আ সাউন্ড বডি বলতে কি বোঝায়, এরকম একটা কোশ্চেন ছিল। সো এটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হতে পারে। শরীর, মন ও আত্মার সর্বোচ্চ বিকাশ সাধনই হলো শিক্ষা, যেটা বলছিলাম, অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য পার্সোনালিটি। হপ স্মিথ ও ক্লিফটন বলেছেন, বিজ্ঞানসম্মত ও কৌশলগত অঙ্গ সঞ্চালনের নাম শারীরিক শিক্ষা। হপ স্মিথ ও ক্লিফটন কি বলেছেন? বিজ্ঞানসম্মত, সায়েন্টিফিক এন্ড কৌশলগত, টেকনিক্যাল, ঠিক আছে, বা স্কিলড যে অ্যাক্টিভিটিস গুলো আমরা করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলা করি, সেটাই হচ্ছে ফিজিক্যাল এডুকেশন। অর্থাৎ আপনি একটা অ্যাক্টিভিটিস করছেন, ধরেন আপনি রানিং করছেন, বাট প্রপার ওয়েটা মেনটেন করছেন না। আপনি একটা এক্সারসাইজ করছেন, পুশ আপ অথবা চিন আপ অথবা সিট আপ অথবা জাম্পিং জ্যাক্স অথবা স্কিপিং আপনি করছেন, বাট প্রপার ওয়েতে করছেন না, তাহলে আপনার ডেভেলপমেন্ট কিন্তু হবে না। আপনি জিমে ওয়েট ট্রেনিং করছেন, আপনি যদি প্রপার ফ্লো মেনটেন না করেন, প্রপার টেকনিকটাকে মেনটেন না করেন, প্রপার কৌশল মেনটেন না করেন, তাহলে কিন্তু সেটা সায়েন্টিফিক হচ্ছে না, আপনার মাসেল সেভাবে ডেভেলপ করবে না। দেখবেন অনেকে জিমে ট্রেনিং করে, বাট চিন্তা করে যে আমি মাসেল বিল্ড করব, কিন্তু ভালো প্রপার ওয়েতে ওয়েট ট্রেনিং না করার কারণে মাসেলগুলা ব্লক হয়ে যায়, মাসেলগুলা আরো মানে ডেভেলপ করতে পারে না। ডিকে ম্যাথিউস কি বলেছেন? শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা। ডিকে ম্যাথিউস বলেছেন, শারীরিক যে কার্যকলাপ, এটার ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিস, এটার মাধ্যমে আমরা যে শিক্ষাটা অর্জন করি, সেটাই হচ্ছে শারীরিক শিক্ষা। জেবি নাশ বলেছেন, শারীরিক শিক্ষা গোটা শিক্ষার এমন একদিক যা মাংসপেশির সঠিক সঞ্চালন ও এর প্রতিক্রিয়ার ফল হিসাবে ব্যক্তির দেহের
ও স্বভাবের পরিবর্তন সাধন করে। অর্থাৎ জেভিনাস says that physical education is the phase of whole field of education that deals with big muscle activities and their related responses. So জেভিনাস বলেছেন শারীরিক শিক্ষা গোটা শিক্ষার এমন এক দিক যা মাংসপেশির সঠিক সঞ্চালন ও এর প্রতিক্রিয়ার ফল। আপনি যে মাসেল আমরা ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিস করি এটার মাধ্যমে আমাদের মাসেলগুলা যে কন্ট্রাকশন হয়, সঠিক কন্ট্রাকশন এবং এটার প্রতিক্রিয়ার ফল। প্রতিক্রিয়া কি? আপনি মাসেল কন্ট্রাকশনের ফলে কিন্তু আমাদের মাসেল বিল্ড করে, আমাদের ইন্টারনাল অর্গানগুলা ভালো হতে থাকে, আমাদের অক্সিজেন ব্লাডে অক্সিজেন সাপ্লাই বেশি হয়। ঠিক আছে? আমাদের মাসেলগুলাতেও শরীরে অক্সিজেন সাপ্লাই বেশি হওয়ার কারণে আমাদের মাসেলগুলা আরো মানে ভালো ফিল করে, যার কারণে ডেভেলপ হয়। ঠিক আছে? এই ফল প্রতিক্রিয়ার ফল হিসেবে ব্যক্তির দেহের ও স্বভাবের পরিবর্তন। যখনই আপনার ফিজিক্যাল কন্ডিশন ভালো থাকবে তখন কিন্তু আমাদের স্বভাব অটোমেটিকলি পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন মানে কি? আমরা সুস্থ ফিল করি, আমরা ভালো ফিল করি। আপনি এক্সারসাইজ করছেন, শরীরের কোনো ডেভেলপ করছে না। তাহলে কি আপনার স্বভাবের পরিবর্তন আসবে? পরিবর্তনটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে। যে আমি তো এতদিন ধরে লম্বা সময় এক্সারসাইজ করি, বাট আমার কোনো আমার এই এক্সারসাইজের ইফেক্ট ভালো হচ্ছে না। আমি ভালোভাবে এটার প্রভাবটা বুঝতে পারছি না। আবার অন্যদিকে দেখবেন কারোর আপনি একদিন ১ কিলোমিটার হাঁটলেন, পরের দিন ১.৫ কিলোমিটার হাঁটলেন, তারপরের দিন আরেকটু বেশি হাঁটলেন। এভাবে দেখলেন একটা সময় আপনি যে সময় ১ কিলোমিটার হাঁটলে আপনার কষ্ট হয়ে যেত, endurance ক্যাপাসিটি আপনার কমে যেত। বাট আপনি এখন ১০ কিলোমিটার হাঁটতে পারেন উইথআউট এনি হেজিটেশন, ফুল কনফিডেন্ট এর সাথে। সো দেখা যায় আপনার তাহলে কি হয়? এটা আপনি যখনই বুঝবেন এটা আমার শরীরে ইফেক্টিভ, আমার শরীরের জন্য এটা খুবই কার্যকরী, তখন কিন্তু আমরা এটার প্রতি আরো ইন্সপায়ার্ড হই। সো যে কারণেই আমাদের স্বভাবের পরিবর্তনটা অটোমেটিক ঘটে। আপনি যদি কোনো কিছু আপনাকে জিজ্ঞাসা করা হয়, আপনি যদি সেটা অ্যান্সার দিতে পারেন, পরীক্ষা যদি ভালো করতে পারেন, তাহলেই কিন্তু পরীক্ষা দিতে ইচ্ছা করবে। পরীক্ষা যদি ভালো চাকরির পরীক্ষা দিচ্ছেন, ভালো করতে পারছেন না। জীবনের ১ম পরীক্ষা দিলেন, ১ম পরীক্ষাতেই টিকে গেলেন। দেখবেন যে অন্যরকম একটা ফিল হবে যে, "না, আমার প্রিপারেশনটা মনে হয় ভালো আছে।" বা আমি আরেকটু কিভাবে ল্যাকিংস গুলা ফাইন্ড আউট করে সেভাবে প্রস্তুতি নিতে পারি। দেখবেন কনফিডেন্ট পাবেন। তেমনই যখনই আপনি এক্টিভিটিস করবেন, সেটা আপনার শরীরের প্রভাব যখন বুঝতে পারবেন যে আমি তো বাইসেপ কার্লিং এক্সারসাইজ করেছি, আমার বাইসেপ মাসলটা বিল্ড হচ্ছে। আমি স্কোয়াট করেছি, আমার পশ্চারটা ডেভেলপ হচ্ছে। আমি জাম্পিং জ্যাকস করেছি, আমার পশ্চার ডেভেলপ হচ্ছে। আমি আজকে ৩ কিলোমিটার দৌড়ালাম, কালকে ৪ কিলোমিটার, এভাবে একটা সময় আমি ১০ কিলোমিটার দৌড়াতে পারি। সো আমার endurance ক্যাপাসিটি বাড়ছে। আমার আ খুব অল্পতেই টায়ার্ড লাগছে না। আমার শরীরটা বেশ ভালো লাগছে। আগে এক্টিভিটিস করতাম না, খুব কষ্ট হতো। একটু এক্টিভিটিস করলেই খুব কষ্ট হয়ে যেত, বাট এখন হয় না। সো এটাই কিন্তু আমাদের ওই যে ফিজিক্যাল এক্টিভিটিস, মাসল কন্ট্রাকশন এটার প্রতিক্রিয়ার ফল। আশা করি বুঝতে পেরেছেন। সবাই শুনতে পাচ্ছেন? জি ইয়েস স্যার। স্যার। ওকে, জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। শারীরিক শিক্ষা এখন চার্লস বুচার, সি.এ. বুচার আরেকজন শারীরিক শিক্ষাবিদ। আনিসুর রহমান আনাস শুনতে পাচ্ছেন? আপনি একটু মিউট করে রাখেন। আনিসুর রহমান আনাস, আপনার ওখান থেকে সাউন্ড আসছে। থ্যাংক ইউ। খেয়াল করেন চার্লস বুচার। আমি এখানে এতগুলা ডেফিনিশন দিয়েছি কেন? আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা মুখস্থ করবেন। একটার চেয়ে বেশি যে যেমন লিখবেন সে তেমন মার্ক পাবেন। তো এটা ডিপেন্ড করবে মার্কের উপরে আপনারা কেমন লিখেছেন। কত মার্কের কোশ্চেন এবং কেমন লিখবেন সেটার উপরে। আমি মাল্টিপল অপশন দিয়েছি। আপনাদের যে সংজ্ঞাগুলো মন মতো মনে হয়, যেগুলা পছন্দ হয় সেগুলা আপনারা এখান থেকে নিতে পারেন। শারীরিক শিক্ষা ও শিক্ষার সম্পর্ক সম্বন্ধে সি.এ. বুচার বলেছেন, শারীরিক শিক্ষা শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেটা বলছিলাম ফিজিক্যাল এডুকেশন, ওই যে এডুকেশন ইজ আ ইন্টিগ্রাল পার্ট অফ টোটাল এডুকেশন প্রসেস। ঠিক আছে?
শারীরিক শিক্ষা হলো সুনির্দিষ্ট শারীরিক কার্যক্রমের মাধ্যমে শারীরিক, মানসিক, আবেগিক এবং সামাজিক দিক দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা। দেখেন, এখানে কতগুলো বিষয় উল্লেখ করা হয়েছে। শারীরিক, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, আবেগিক, ইমোশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। এই এই এত ডেভেলপমেন্ট যদি আমাদের থাকে, এই এই ডেভেলপমেন্ট গুলার মাধ্যমে সুনাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা, সেটাই হচ্ছে শারীরিক শিক্ষা। তাহলে এটার মধ্যে কি আমাদের সবকিছু ইনভলভ আছে কিনা? এটার বাইরে কি কোনো কিছু আছে? ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, এবং এটার মাধ্যমে সুনাগরিক হিসাবে গড়ে তোলার চেষ্টা। ঠিক আছে? এই উক্তি থেকে বোঝা যায় শিক্ষা ও শারীরিক শিক্ষা একে অপরের পরিপূরক। অনেক সময় পরীক্ষা অনেক জায়গাতে দেখেছি এরকম, চাকরির ক্ষেত্রে দেখেছি কিছু কিছু জায়গাতে এরকম এটা লেখা থাকে। যদি আপনাদেরকে দেখাই, এরকম লেখা থাকে, শিক্ষা ও শারীরিক শিক্ষা একে অপরের পরিপূরক। বিশ্লেষণ করুন। আপনারা হাইলাইটের এইটা দেখতে পাচ্ছেন সেন্টেন্সটা? জি স্যার। জি তো স্যার, অনেক দেখতে সময় এটা পাচ্ছি। থাকে। এখন শিক্ষা ও শারীরিক শিক্ষা একে অপরের পরিপূরক, এটা কিভাবে আমরা অনেকে বুঝতে পারি না, অ্যান্সার করতে পারি না। বাট আপনারা যদি উপরের ডেফিনিশন গুলা পড়েন, তাহলে কিন্তু বুঝতে পারবেন শিক্ষার সাথে ফিজিক্যাল এডুকেশনের সাথে ফিজিক্যাল এডুকেশনের যে রিলেশন, একটা আরেকটা যে অবিচ্ছেদ্য অংশ, সেটা কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। অনেক সময় চাকরির পরীক্ষাতে এরকম আসে। আমি যেহেতু অনেকগুলা জায়গাতে পরীক্ষা দিয়েছি, অনেক জায়গাতে চাকরির পরীক্ষাও নিয়েছি। সো চাকরির কোশ্চেন প্যাটার্ন গুলা মোটামুটি ধারণা আছে। বলবো না যে পুরোপুরি ধারণা আছে, বাট বাংলাদেশের কোন স্কুল কলেজ গুলাতে কোন টাইপের কোশ্চেন হয়, ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠানগুলোতে কেমন কোশ্চেন হয়, তারপরে হচ্ছে ক্যান্টনমেন্ট মিন্স আপনি ডিফেন্স রিলেটেড, আর্মি বলেন, এয়ারফোর্স বলেন বা নেভির যে প্রতিষ্ঠানগুলো আছে, এই টাইপের পরীক্ষা কেমন কোশ্চেন হয়, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কেমন কোশ্চেন হয়, এনটিআরসি এর কেমন কোশ্চেন প্যাটার্ন। লাস্ট ইয়ার মিন্স এই 18তম এনটিআরসি এর সাজেশন দিয়েছিলাম আমি। সেখানে এবার আপনারা 18তম এনটিআরসি এর ফিজিক্যাল এডুকেশনের রিটেন কোশ্চেনটা কি কেউ দেখেছেন? এমন কেউ আছেন যিনি দেখেছেন? রুবেল দাস দেখেছেন? না স্যার, দেখিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাস্ট যে এনটিআরসি এর কোশ্চেন হয়েছে, অন্য সাবজেক্টের ক্ষেত্রেও কোশ্চেন প্যাটার্নটা এবার চেঞ্জ করেছে। এর আগের প্যাটার্ন ছিল, মানে অপশন ছিল একটা অথবা আরেকটা। ধরেন এক দাগ, ১ নাম্বার কোশ্চেনের ২ টা কোশ্চেন দেওয়া আছে। একটা দেওয়া আছে অথবা আরেকটা দেওয়া আছে। সো ২ টা থেকে একটা লিখতে হবে। এবারের কোশ্চেন প্যাটার্নটা একটাতে একটাই লিখতে হবে। এরকম ছিল। অর্থাৎ এক স্যার দাগে এটা তো একটা, সাবজেক্টেই করেছে আমি হ্যাঁ, যতটুকু জানি। এক্সাক্টলি। এবার প্রত্যেকটা সাবজেক্টে এরকম করেছি। তো এবার যারা অথবা থাকলে কি হয়, অনেকের সুবিধা হয় কিন্তু। অথবা থাকলে কোশ্চেন সুবিধা হয় যে একটা পারলাম না আরেকটা অন্তত কমন আসে। সো এবার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার পরেও আমি সাজেশন দিয়েছিলাম, বাংলাদেশের বিভিন্ন ফিজিক্যাল এডুকেশনের গ্রুপ আছে, স্পোর্টস সায়েন্সের গ্রুপ আছে। সো আমার সাজেশন থেকে 80 মার্কস এর উপরে কমন ছিল এবার, আলহামদুলিল্লাহ। আমার সাজেশন থেকে এবার এরকম কমন ছিল। যাই হোক, আমরা আমাদের টপিকে আসি। আলহামদুলিল্লাহ। তাহলে স্যার আমরা যখন এক্সামে বসবো তখন তো আপনি আমাদেরকেও সাজেস্ট করতে পারবেন, গাইড করতে পারবেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমাকে একজন মেসেজ দিচ্ছে, স্যার আমি জয়েন করতে পারছি না, কোনো কি সমস্যা কিনা। এখন আমি বুঝবো কি করে আপনি কোন গ্রুপে আছেন আর কিভাবে কি?
ওকে, শারীরিক শিক্ষার প্রকারভেদ, টাইপ অফ ফিজিক্যাল এডুকেশন একটু আমরা জেনে রাখি, জানার জন্য এটা দরকার। টাইপ অফ ফিজিক্যাল এডুকেশন, টাইপস অফ ফিজিক্যাল এডুকেশন। খেয়াল করেন, শারীরিক শিক্ষা বিভিন্ন প্রকারভেদে বিভক্ত হতে পারে, যা শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশে সহায়ক। এই প্রকারভেদগুলো হলো মূল শরীরচর্চা শিক্ষা, ক্রিয়া শিক্ষা, মার্শাল আর্ট এবং আত্মরক্ষা শিক্ষা, নৃত্য শিক্ষা, যোগ এবং মেডিটেশন। এই যোগটা কি? প্লাস অর সামথিং আদার্স? কে বলতে পারবেন? যোগ, এই এখানে নাম্বার 5 এ যোগ দেখতে পাচ্ছি আমরা, এই যোগটা কি? এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম সিম্বল কিনা, নাকি অন্য কিছু? স্যার যোগ বলতে যোগ হচ্ছে এক ধরনের ব্যায়াম। এক্স্যাক্টলি, যোগ ব্যায়াম, এটাই। অ্যাডভেঞ্চার স্পোর্টস, এইগুলা হচ্ছে আপনার ফিজিক্যাল এডুকেশনের টাইপ। মূল শরীরচর্চা শিক্ষা, এতে শরীরের সাধারণ স্বাস্থ্য এবং ফিটনেস উন্নত করার জন্য বিভিন্ন ধরনের ব্যায়াম, দৌড় এবং ক্রিয়া অন্তর্ভুক্ত। ক্রিয়া শিক্ষা, আপনারা বাংলাদেশের ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনারা চিনেন মনে হয়, বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি। জি স্যার আছে। বিকেএসপি ছাড়াও আরো বেশ কয়েকটা ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান এখন হয়েছে। পিকেএসপি, পুবেরগাঁও ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান, এই যে 300 ফিটের দিকে নারায়ণগঞ্জের দিকে, ঠিক আছে, স্যার এরকম। সাভারে অবস্থিত স্যার। বিকেএসপি সাভার, জি রানীতে, জি। ক্রীড়া শিক্ষা, এটি বিভিন্ন খেলাধুলার নিয়ম, কৌশল এবং দক্ষতা শেখার উপর ভিত্তি করে, যেমন ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল ইত্যাদি। মার্শাল আর্ট এবং আত্মরক্ষা শিক্ষা, এতে কারাতে, জুডো, তাইকোন্ডো, কুংফু ইত্যাদি অন্তর্ভুক্ত, যা আত্মরক্ষার কৌশল শেখায় এবং মানসিক স্থিতিশীলতা বাড়ায়। নৃত্য শিক্ষা, ডান্স কিন্তু কাইন্ড অফ এক্সারসাইজ। আপনারা জানেন কিনা, ডান্স করা কিন্তু খুব সহজ না, যদিও আমি পারি না, বাট যারা আপনারা পারেন বলতে পারবেন যে ডান্স ইজ ভেরি ডিফিকাল্ট। ডান্সটাও কিন্তু কাইন্ড অফ এক্সারসাইজ, ওখানেও ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয়। দেখবেন যারা ডান্স করে বা ডান্স প্র্যাকটিস করে, তাদেরও কিন্তু ডান্সের বিভিন্ন স্টেপ থাকে, সো তাদেরও দেখবেন যে ঘেমে যায়, সোয়েটিং হয়, তাদেরও ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয়ে যায়। আমার মনে হয় এমনি নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর চেয়ে ডান্স ভেরি ডিফিকাল্ট। নৃত্য শিক্ষা, এতে বিভিন্ন ধরনের নৃত্য, যেমন ক্লাসিক্যাল, বলিউড ইত্যাদি ছিলতা এবং উন্নত। এছাড়া আরো কিছু আছে, রিদমিক এক্সারসাইজ, সেটাও কাইন্ড অফ ডান্স এন্ড এক্সারসাইজ টুগেদার। মিউজিকের তালে তালে কিছু এক্সারসাইজ করা, যেটা ইন্ডিয়াতে প্রচুর চলে, ঠিক আছে। আরো আছে জুম্বা, জুম্বাও কাইন্ড অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আর ফিজিক্যাল এক্সারসাইজ, সেটাও ডান্স, গানের সাথে সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিস করা। ওয়ালিমা ইয়াসমিন মলি, আপনার একটু মিউট করে রাখবেন, থ্যাংক ইউ। যোগ এবং মেডিটেশন, যেটা জিজ্ঞাসা করেছিলাম, যোগ ব্যায়াম, এখানে অনেকগুলা মানে ইয়োগা যেটা ইয়োগা এক্সারসাইজ আছে অনেক ধরনের, আমাদের দেশে অনেক জায়গাতে হয়, অনেকে ইয়োগা এক্সারসাইজ করে, মেডিটেশন করে। এটি শারীরিক ফিটনেসের পাশাপাশি মানসিক প্রশান্তি এবং স্থিরতা আনার জন্য উপকারী। বিভিন্ন আসন, প্রাণায়াম এবং ধ্যান শেখানো হয় এই যে অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে। আপনি ইয়োগাও অনেক ডিফিকাল্ট এক্সারসাইজ, ইয়োগা সবাই করতে পারে না, ইয়োগার জন্য বডি ফ্লেক্সিবল হতে হয়, ইয়োগার টার্ম গুলা কিন্তু অনেক জটিল। ইয়োগা আমি সরাসরি করেছি, আমার একটা পার্ট ছিল, আমার 4 বছরের অনার্সের একটা পার্ট ছিল ইয়োগা, ইয়োগা এন্ড মেডিটেশন। সো মেডিটেশনটা এমন যে আপনার পুরো মাইন্ড কনভার্ট করা পসিবল হয়। আমাদের মাইন্ড ট্রেনিং, কাইন্ড অফ মাইন্ড ট্রেনিং, বাংলাদেশেও মাইন্ড ট্রেনার আছে, যারা আমাদের দেশে দেখবেন যে বিশেষ করে খেলোয়াড়দের ক্ষেত্রে পারফরম্যান্স যখন ডেভেলপ না করে, পারফরম্যান্স ফল ডাউন করে, তখন তারা এই যে মাইন্ড ট্রেনারের কাছে সাহায্য নেয়। মাইন্ড ট্রেনারের সাহায্য নিয়ে দেখবেন অনেকে কয়লার আগুনের উপর দিয়ে হাঁটছে, দৌড়াচ্ছে, গরম বালুর উপর দিয়ে দৌড়াচ্ছে। বাংলাদেশের ক্রিকেটার তাসকিন আহমেদ মাঝে এই ট্রেনিংটা নিয়েছিলেন। তাসকিন, মুস্তাফিজ সহ অনেক ক্রিকেটার কিন্তু এটা মাঝে মাঝে এই মাইন্ড ট্রেনিং করে। সো এটা আমি উদাহরণস্বরূপ বলছি, এটাও
মাইন্ড ট্রেনিং কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ স্পেসিফিক কোনো একটা টার্গেটের দিকে ফোকাস রাখার জন্য। অ্যাডভেঞ্চার স্পোর্টস, পর্বতারোহণ, রক ক্লাইম্বিং, রাফটিং, এটা হচ্ছে রাফটিং হবে, অন্তস্থ জ আসছে, রাফটিং, কায়াকিং ইত্যাদি অন্তর্ভুক্ত, যা সাহসিকতা এবং আত্মবিশ্বাস বাড়ায়। আপনি বিভিন্ন, যেমন এভারেস্ট, বাংলাদেশ তাজিক স্পোর্টস, অ্যাডভেঞ্চার স্পোর্টস। সো আপনি রশি দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায়, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়া, গাছের সাথে বেঁধে নিচে নামা, ঠিক আছে? কায়াকিং, পানিতে দেখবেন যে দুই পাশেই বসার ব্যবস্থা থাকে, অনেকটা কোমর পর্যন্ত ঢেকে থাকে, চিকন চিকন বোট, এটার মাধ্যমে কায়াকিং করে। সো এইগুলা কাইন্ড অফ অ্যাডভেঞ্চার স্পোর্টস। প্রত্যেকটি প্রকারভেদ শিক্ষার্থীদের বিভিন্নভাবে শারীরিক এবং মানসিকভাবে উন্নত করতে সহায়ক। তাহলে বুঝতে পেরেছেন টাইপস অফ স্পোর্টস গুলা কি কি? আশা করি জি বুঝতে স্যার। পেরেছেন। আপনাদের সিলেবাস যে রয়েছে দেখবেন যে, আচ্ছা আপনারা কি সিলেবাস পেয়েছেন? না না তো। স্যার, সিলেবাস পাইনি। আপনাদের গ্রুপে লিখবেন সিলেবাস, যারা পান নাই সিলেবাস গ্রুপে দিয়ে দিবেন। জি স্যার। আমরা একটু খেয়াল করি পারফরম্যান্স রিলেটেড ফিটনেস আমাদের সিলেবাসে, মানে আপনাদের এই সিলেবাস কিন্তু খুব লম্বা না, কয়েকটা সাবজেক্ট আছে, বেশ লম্বা সিলেবাস, কিছু মানে বেশ কয়েকটা সাবজেক্ট মার্জ করে, যেমন আপনাদের বেসিক্স অফ স্পোর্টস সাইকোলজি অ্যান্ড ফিজিওলজি একটা সাবজেক্ট রয়েছে, যেটার জন্য আপনাদের অনেক ক্লাস দরকার হবে, কারণ ওইটা 3-4টা সাবজেক্ট মার্জ করে একটার মধ্যে ঢোকানো। ওটার মধ্যে আপনি অ্যানাটমি পাবেন, ফিজিওলজি পাবেন, ঠিক আছে, তাছাড়া ফিজিওথেরাপি পাবেন। সেরকম বেশ কয়েকটা সাবজেক্ট নিয়ে একটা বেসিক্স অফ স্পোর্টস সাইকোলজি আছে, হ্যাঁ, তো সাইকোলজি ওটার মধ্যে আছে, 4টা সাবজেক্ট মিলে একটা সাবজেক্ট করা। আর বাকি যে সাবজেক্ট গুলো আছে, এই যে ফিজিক্যাল এডুকেশন ফর হেলদি লাইফ, স্কুল অ্যাসেম্বলি এন্ড স্কোয়াড ড্রিল, এই টাইপের সাবজেক্ট গুলো জাস্ট বেসিক সিলেবাস, সবগুলাই বেসিক, একদম শুরুর দিকের অংশটা, যেটা না জানলেই নয়। পারফরম্যান্স রিলেটেড ফিটনেস বলতে এমন ফিটনেস বোঝায় যা একটি নির্দিষ্ট কার্য সম্পাদন বা ক্রিয়ায় সর্বোচ্চ পারফরম্যান্স প্রদান করতে সাহায্য করে। বুঝতে পেরেছেন? এই ধরনের ফিটনেসের মূল উপাদানগুলো কি কি? স্ট্রেংথ, স্পিড, এন্ডুরেন্স, ফ্লেক্সিবিলিটি, কোঅর্ডিনেশন, অ্যাজিলিটি, পাওয়ার। খেয়াল করেন, ফিটনেস এখানে দুইটা টাইপের ফিটনেস দেওয়া আছে, পারফরম্যান্স রিলেটেড ফিটনেস এন্ড হেলথ রিলেটেড ফিটনেস। তো পারফরম্যান্স রিলেটেড ফিটনেসটা আমরা একটু দেখি, যেটা সরাসরি আপনাদের পারফরম্যান্সের উপর ডিপেন্ড করে, সরাসরি পারফরম্যান্স ইনহ্যান্স করতে সাহায্য করে, পারফরম্যান্স ডেভেলপ করতে সাহায্য করে, সেটা হচ্ছে পারফরম্যান্স রিলেটেড ফিটনেস। দেখেন, শক্তি, মাংসপেশির ক্ষমতা, সক্ষমতা বা ক্ষমতা, যা ভার বা প্রতিরোধের বিরুদ্ধে কাজ করতে সক্ষম হয়। আপনি যদি, আপনার গায়ে যদি শক্তি না থাকে, তাহলে আপনি কি ভালো পারফর্ম করতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। যে কোনো কিছু, ধরেন ফুটবল খেলতে গেলেন, এখন আপনার পায়ে শক্তি নাই, মাসেল পাওয়ার কম, আপনি বল মেরে তো দূরে দিতে পারবেন না। আপনি ক্রিকেট খেলেন, আপনার যদি হাতের মাসেল গুলা স্ট্রং না হয়, আপনার যদি পাওয়ার না থাকে, রিস্ট পাওয়ার না থাকে, তাহলে তো আপনি বড় বড় শট খেলতে পারবেন না। তো তেমনি প্রত্যেকটা স্পোর্টস এর ক্ষেত্রে কিন্তু আপনার এই স্ট্রেংথ ডিপেন্ড করে, স্ট্রেংথ যত বেশি দেখবেন, তারা তত 90 মিটার 100 মিটারের 6 মারে, অনেকে দেখবেন, আবার অনেকে 6 মারে 70 মিটার থেকে 80 মিটার। সো এটার শক্তি প্লাস টেকনিক সবকিছুই দরকার, বাট আমাদের এই স্ট্রেংথ কিন্তু যথেষ্ট দরকার প্রত্যেকটা পারফরম্যান্সের জন্য।
দ্রুততা, স্পিড, যত তাড়াতাড়ি সম্ভব চলার বা সম্পন্ন করার ক্ষমতা। অর্থাৎ আপনি যদি স্পিডে ধরেন আপনি 100 মিটার দৌড়াবেন, বাংলাদেশের টাইমিং এ বাংলাদেশের রেকর্ড আমার ভুল না হলে 10.35 থেকে 10.42 এরকম সেকেন্ড 100 মিটার। দ্রুততম মানবের, আর মানবীর হচ্ছে মোস্ট প্রবাবলি 11 পয়েন্ট সামথিং সেকেন্ড 100 মিটার। সো আপনার এই স্পিড ডিপেন্ড করে কিন্তু আপনার স্ট্রেংথের উপরে। কিভাবে? আপনার পায়ের মাসেল গুলা যদি স্টেবল না থাকে, পায়ের মাসেল গুলাতে স্ট্রেংথ যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি ভালো স্পিড দিতে পারবেন না। ঠিক আছে? সো স্ট্রেংথ, স্পিড, এই যে ফিটনেস কম্পোনেন্ট গুলা আছে, এই ফিটনেস কম্পোনেন্ট গুলা কিন্তু সবই খুবই গুরুত্বপূর্ণ। ফিটনেস কম্পোনেন্ট নিয়ে কথা বলছিলাম, একটু খেয়াল করেন। আমাদের অনেক জায়গাতে আসে যে ফিটনেস কম্পোনেন্ট নিয়ে কোশ্চেন থাকে অনেক জায়গাতে। সো এখানে আমি এখানে ম্যাক্সিমাম পয়েন্ট দিয়েছি, 7টা পয়েন্ট দিয়েছি। কম্পোনেন্ট 5টা আপনারা পেতে পারেন, কোন বইয়ে, কোন জায়গাতে 6টা পেতে পারেন। পাওয়ারটা সব জায়গায় থাকে না। কেন? দেখেন, পাওয়ার এমডি রাজীব আলী হাসান, শুনতে পাচ্ছেন? একটু মিউট করে রাখেন। এমডি রাজীব আলী, সবাই আমরা ডাক শুনতে পাচ্ছি। হ্যালো, এমডি রাজীব আলী, আপনি কি শুনতে পাচ্ছেন না? জি স্যার। একটু কাইন্ডলি মিউট করে রাখেন। জি স্যার। ওকে, খেয়াল করেন, ইন্ডুরেন্স, দীর্ঘ সময় ধরে কোন শারীরিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষমতা, যেটা বলছিলাম আগে টপিকে, যে আপনি লং টাইম রানিং করছেন বা এক্সারসাইজ করছেন বা একটা কাজ করছেন, সেটার এই দীর্ঘ সময় ধরে সেই কাজ করার যে সক্ষমতা, সেটাই হচ্ছে ইন্ডুরেন্স। এখন আপনি আজকে 1/2 কিলোমিটার দৌড়ালেন, দেখলেন খুব টায়ার্ড লাগছে। পরের দিন ওই 1/2 কিলোমিটার ক্রস করে আরো কিছু দূর দৌড়ালেন, তারপরের দিন আরো ডে বাই ডে ডিস্টেন্সটাকে ইনক্রিজ করলেন। এভাবে দেখবেন যে একটা সময় আপনার শরীর ওভাবে অ্যাডাপ্টেড হতে থাকবে। আপনি যেভাবে কাজ করবেন সেভাবে অ্যাডাপ্টেড হতে থাকবে। আপনি যদি কাজ না করতে অলস হয়ে যাবেন, শরীরও ওইভাবে সিগন্যাল দিবে, অলস হয়ে যাবেন। আপনি যত বেশি কাজ করবেন, তত অ্যাক্টিভ হবেন, তত আপনার এন্ডুরেন্স ক্যাপাসিটি বাড়তে থাকবে। সেটা আমাদের শরীর ওভাবে অ্যাডাপ্টেড হতে পারে। কিছু কি বলছেন? ওকে, সো এন্ডুরেন্সটা যে কোনো অ্যাক্টিভিটির জন্য খুব ইম্পর্টেন্ট। আপনি 90 মিনিট বা 90 মিনিটস এর একটা ফুটবল ম্যাচ খেলবেন, আপনার 90 মিনিটস এর এন্ডুরেন্স থাকলে কিন্তু চলবে না। আপনাকে অ্যাটলিস্ট 120 মিনিটস এর এন্ডুরেন্স থাকা লাগবে, 120 মিনিটের। তাহলেই আপনি 90 মিনিটস এর ম্যাচ প্রপারলি খেলতে পারবেন ফুটবল। সো এরকম আপনার 10 কিলোমিটার যদি টার্গেট থাকে, আপনার অন্তত 12 কিলোমিটারের এন্ডুরেন্স রাখতে হবে। তাহলেই আপনি সুন্দরভাবে 10 কিলোমিটার শেষ করতে পারবেন। ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, শরীরের বিভিন্ন অংশের গতিশীলতা পরিষ্কার করে। কিভাবে আমাদের ফ্লেক্সিবিলিটি ইনক্রিজ করার জন্য, বাড়ানোর জন্য অনেক এক্সারসাইজ পাওয়া যায়। বিশেষ করে যারা জিমন্যাস্টিক্স ইভেন্ট করে, তাদের দেখলে বুঝতে পারবেন তাদের বডি কেমন ফ্লেক্সিবল। সেটা জিমন্যাস্টদের কিন্তু ছোটবেলা থেকে ট্রেনিং করতে হয়। ছোটবেলা থেকে ট্রেনিং না করলে বড় একবার আমাদের হাড়গুলা প্রপারলি বিল্ড আপ করার পরে আর জিমন্যাস্টিক্স এর ওই ফ্লেক্সিবিলিটি ট্রেনিং গুলা
পরবর্তীতে ভালোভাবে পসিবল হয় না। সো বাচ্চারা ছোট থাকতেই হচ্ছে ফ্লেক্সিবিলিটি ট্রেনিং করলে তাদের শরীর বেশি ফ্লেক্সিবল হয়। এজন্য খেয়াল করবেন বিকেএসপি তে জিমন্যাস্টিক্সে সবচেয়ে কম বয়সে ভর্তি নেয়। 4 ভর্তি নেয়। কারণ কি ওই সময়টা তারা ওই ট্রেনিং গুলা পেলে তাদের জন্য ভালো হয়। আমাদের শরীর কতটুকু ফ্লেক্সিবল, কতটুকু অ্যাক্টিভিটিস করতে পারবে, সেটা ফ্লেক্সিবিলিটিও কিন্তু আমাদের একটা ফিটনেস কম্পোনেন্ট। কোঅর্ডিনেশন, সমন্বয়, শরীরের বিভিন্ন অংশকে সমন্বিতভাবে কাজ করানোর ক্ষমতা। আপনি দৌড়াচ্ছেন, দৌড়ানোর পরে থামলেন, স্পিডে দৌড়াচ্ছেন আবার থামলেন, থামার পরে আপনার শরীর কত দ্রুত রিকভারি করতে পারে, এটা আপনার ওই শরীরের রিকভারি সিস্টেমের সাথে আপনার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কোঅর্ডিনেশন। আপনি দ্রুত দৌড়াচ্ছেন, ওখান থেকে ধীরে ধীরে স্পিড আরো বেশি করছেন, সেটা কোঅর্ডিনেশন। টাইম টু টাইম আপনার স্পিড ইনক্রিজ হচ্ছে, টাইম টু টাইম আপনার স্পিড ডিক্রিজ হচ্ছে। আপনি অনেক স্পিডে দৌড়াচ্ছেন, আস্তে আস্তে আবার স্বাভাবিক গতিতে আসছেন, আস্তে আস্তে দৌড় বন্ধ করেছেন। সো এগুলা কোঅর্ডিনেশন, একটার সাথে আর একটা কোঅর্ডিনেশন, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের সাথে বিভিন্ন অঙ্গের কোঅর্ডিনেশন। অ্যাজিলিটি, অ্যাজিলিটি মিন্স, আচ্ছা আপনারা অ্যাজিলিটি কি বলতে পারবেন কেউ? অ্যাজিলিটি বলতে কি বুঝেন? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার, শুনতে পাচ্ছি। Agility means quick movement on place to another place, quick movement. আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কুইক মুভ করছেন, বাট এখানে স্পিড আর অ্যাজিলিটির মধ্যে পার্থক্য কি? স্পিড তো অনেক দ্রুত যাওয়া, বাট স্পিড হচ্ছে একটা ডাইরেকশনে যাওয়া, আর অ্যাজিলিটি হচ্ছে ভিন্ন ভিন্ন ডাইরেকশনে আপনাকে মুভ করতে হয়। অর্থাৎ একবার ডানে 10 মিটার দৌড়ে গেলেন অনেক স্পিডে, ওখান থেকে হঠাৎ করে বামে 5 মিটার আপনি স্পিডে গেলেন। এই যে ভিন্ন ভিন্ন ডাইরেকশনে যাচ্ছেন, এটা হচ্ছে অ্যাজিলিটি। আপনি একবার কোর্টের এপাশ থেকে ওপাশে যাচ্ছেন, একবার এপাশে আসছেন, একবার ফুটবল খেলতে যে সাইডে চলে যাচ্ছেন, ওখান থেকে বল অন্য জায়গায় চলে গেল, সেই দিকে মুভ করছেন, এগুলো হচ্ছে অ্যাজিলিটি। বাট আপনি স্পিড কোনটা বুঝায়? আপনি দৌড়ায় মাঠের মাথা থেকে ও মাথা চলে গেলেন, সেটা হচ্ছে স্পিড। আশা করি বুঝতে পেরেছেন। আপনার পায়ে বল থাকলো, আপনি বল নিয়ে ড্রিবল করে দূরে চলে গেলেন, স্পিডে চলে গেলেন, সেটা স্পিড। বাট অ্যাজিলিটি বলছে এক জায়গা থেকে আরেক জায়গা ভিন্ন ভিন্ন ডাইরেকশনে মুভ করা। পাওয়ার এন্ড স্ট্রেংথ অলমোস্ট সেম বলেছি, দ্রুত শক্তি উৎপন্ন করার ক্ষমতা, যা শক্তি ও গতির মিশ্রণ। এই খেয়াল করেন, ধরেন একটা ক্রিকেট বল, আপনি ব্যাটিং করছেন, ক্রিকেট বল আসছে, সো আপনি কিছু কিছু বল থাকে না, হঠাৎ করে কঠিন বল হয়ে যায়, ডিফেন্স করতে হয়, বলের সিচুয়েশন অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হয়। কিছু বল পেয়েছেন একদম নরমাল বল, যেটাকে আপনি ওভার বাউন্ডারি বা বাউন্ডারি মারতে চান, সো আমরা কি করি, ইনস্ট্যান্ট কিন্তু ওই ডিসিশনটা নিয়ে থাকি। এই যে দ্রুত পাওয়ারটাকে অ্যাপ্লাই করি ওই ব্যাটের মাধ্যমে বলের উপরে প্রয়োগ করার পরে এইটাই হচ্ছে কিন্তু পাওয়ার, যা শক্তি ও গতির মিশ্রণ। আশা করি এই পয়েন্টগুলো বুঝতে পেরেছেন। এটা হচ্ছে পারফরম্যান্স রিলেটেড ফিটনেস। তাহলে পারফরম্যান্স রিলেটেড ফিটনেস কি করে? নির্দিষ্ট কার্য সম্পাদন বা ক্রিয়ায় সর্বোচ্চ পারফরম্যান্স প্রদান করতে আমাদেরকে সাহায্য করে, বা অ্যাথলেটদেরকে বা প্লেয়ারদেরকে সাহায্য করে। আসেন নেক্সট পয়েন্ট, হেলথ রিলেটেড ফিটনেস কি? হেলথ রিলেটেড ফিটনেস একটি বহুমুখী ধারণা, যা দৈহিক, মানসিক এবং সামাজিক সুস্থতা অন্তর্ভুক্ত করে। আপনি একটু খেয়াল করেন, ধরেন আপনি সুস্থ আছেন, একজন ব্যক্তি সুস্থ আছেন, সাউন্ড আসছে কার আইডি থেকে? রুবেল দাস, শুনতে পাচ্ছেন?
ওকে, থ্যাংক ইউ, মিউট করেছি। সো হেলথ রিলেটেড ফিটনেস কি? ধরেন আপনি সুস্থ আছেন, আপনার কোনো সমস্যা নেই, আপনি যে কোনো অ্যাক্টিভিটিস করতে পারছেন। এখন আপনার হয় না যে মনটা খারাপ, হঠাৎ করে কোনো একটা অ্যাক্টিভিটিস হলো বা পারিপার্শ্বিক সামাজিক যে কোনো একটা ইস্যুতে আপনার মন খারাপ, তাহলে আপনি কিন্তু প্রপার সুস্থ থাকতে পারবেন না। আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন কোনো একটা রিজনে, আপনার শারীরিকভাবে খুব সুস্থ আছেন, মেন্টালি আপনি ঠিক আছেন, তাহলে আপনি প্রপার সুস্থ আপনাকে বলা যাবে না, মেন্টালি আপনি ঠিক হয়ে গিয়েছেন। সো এই যে হেলথ রিলেটেড ফিটনেস আমাদের ডিপেন্ড করে শরীরের সাথে, বলা হয়েছে এটি বহুমুখী ধারণা, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, সব ধরনের ফিটনেস, সব ধরনের সুস্থতা অন্তর্ভুক্ত এটার মধ্যে। এটার উপাদানগুলো কি কি? ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নিউট্রিশন, মেন্টাল হেলথ, লাইফস্টাইল, লাইফস্টাইল, এই যে চারটা পয়েন্ট, এইগুলো একটু খেয়াল রাখেন। এগুলা হচ্ছে কি? এগুলা হচ্ছে হেলথ রিলেটেড ফিটনেস। এখন আমি এই সবকিছু দেখবেন, আমার সব পিডিএফ গুলো আমি আগেও বলেছি প্রথম ক্লাসে, সব পিডিএফ গুলা খেয়াল করবেন পয়েন্ট আকারে দিয়েছি। আশা করি আপনারা ভালোভাবেই বুঝবেন। পয়েন্ট আকারে দিলে পয়েন্টগুলা মনে রাখলেও অনেকটা আপনাদের জন্য সুবিধা হবে। ভেতরের লেখাগুলা যদি মনেও নাও থাকে, পয়েন্টগুলা যদি একটু মনে থাকে, তাও কিছু না কিছু লিখলেও ভালো মার্ক পাওয়া পসিবল। ঠিক আছে, কিছুদিনের আপনাদের যারা আপনাদের সিনিয়রদের আর কি, যারা 24-এর ব্যাচ, তাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দেওয়ার কথা আগামীকাল শুনেছি আর কি, জানি না কতটুকু পসিবল হবে। আমার মনে হয় যে তারা ভালো মার্কই পাবে। অনেকের খাতায় আমি দেখেছি, আমার কাছে অনেক খাতা আসছে, যেটা আমার স্টুডেন্টদের খাতাও আমার কাছে পড়েছে কিছু কিছু ক্ষেত্রে। হেলথ রিলেটেড ফিটনেস নিয়ে কথা বলছিলাম। শারীরিক কার্যকলাপ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নিয়মিত ব্যায়াম ও শারীরিক কার্যকলাপ সুস্থ শরীর বজায় রাখতে গুরুত্বপূর্ণ। এতে কার্ডিওভাস্কুলার ফিটনেস, পেশি শক্তি ও সহনশীলতা, নমনীয়তা এবং বডি কম্পোজিশন অন্তর্ভুক্ত হয়। আপনি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে থাকেন, রেগুলার এক্সারসাইজ করেন, তাহলে আমাদের শরীর কিন্তু এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, আমাদের যে হার্ট আছে, ইন্টারনাল অর্গান আছে, সো ইন্টারনাল অর্গান গুলাকে ডেভেলপ করে, আমাদের মাসেল পাওয়ার ইনক্রিজ করে, ফ্লেক্সিবিলিটি ডেভেলপ করে, বডি যে কম্পোজিশন আছে, ফিটনেস কম্পোনেন্ট, এগুলোকেও ডেভেলপ করে। নিউট্রিশন, সুস্থ থাকার জন্য নিউট্রিশন খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রপার ওয়েতে সুষম খাদ্য গ্রহণ না করেন, যথেষ্ট প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেল যদি আপনার শরীরে না থাকে, তাহলে দেখা যাবে আপনি ম্যাল নিউট্রিশনে ভুগতে পারেন। কাদের ম্যাল নিউট্রিশন হয়? দেখবেন যে অনেকে দরিদ্র মানুষ, পরিশ্রম করে ঠিকই, বাট প্রপার নিউট্রিশন পায় না। অভাবের তাড়নায়, অভাবের কারণে ঠিক মতো খাবার খেতে পারে না। ঠিক মতো এখন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই সময়ে দেখা যায় যে ভালো খাবার খেতে পারে না। যে পরিমাণ ভেজিটেবল খাওয়ার দরকার, দামের কারণে খেতে পারে না, বা যেটাই দরকার, যেমন প্রোটিন খাওয়া দরকার, তেমনও পায় না। কারণ যার কারণে তারা পরিশ্রম বেশি করে এবং প্রোটিন বা এই রিলেটেড নিউট্রিশন কম হয়, কম পুষ্টি শরীরে তারা ইনটেক করে, যে কারণে তারা ম্যালনিউট্রিশনে ভোগে, মানে অর্থাৎ নিউট্রিশনের অভাব তাদের মধ্যে থাকে। এখন আমাদের দেশে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ম্যালনিউট্রিশনটা কম, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখবেন ওভার নিউট্রিশন হয়ে যায়। কিভাবে? আপনি পার ডে একজন মানুষ 2400 থেকে 2500 ক্যালোরি খেলে, এরকম অ্যারাউন্ড 2500 এরকম ক্যালোরি খেলে তার
ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস সে ঠিকভাবে করতে পারে। আমাদের দেশে আমরা যেটা করি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ভালো খাবার খুবই পছন্দ করি এবং খুবই খাই, বাট ওই ক্যালোরিটা খাওয়ার পরে যে খরচ করা, এই বার্নটা আমরা ঠিক মতো করি না। যার কারণে ধরেন আপনার কাছে 1000 টাকা, আপনার কাছে 1000 টাকা আছে, আপনি 500 টাকা খরচ করেছেন, তাহলে আপনার তো 500 টাকা সেভিংস হবে, তাই না? হবে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এমডি আলামিন তালুকদার। জি বলেন। জি স্যার। স্যার ওই যে কোশ্চেন গুলো আজকে পড়াইলেন ওইগুলা কি আমাদের নোট হিসাবে কি বই থাকবো? আপ- এগুলা ছবি দেওয়া যায় না? মানে লেখা দিতাম। বুঝতে পারি না আপনার কথা, আবার বলেন। আজকে যে পেজটা সম্পর্কে আলোচনা করলেন ওই পেজটা কি একটা ছবি পাঠানো যায় না? এটার পুরো পিডিএফটাই আপনারা পাবেন। ও, এটা লেখা এক মতো নোট করে এই জন্য বললাম। পুরো পিডিএফই পাবেন। ওকে, এটা এটা সকাল কয়টা থেকে ক্লাস শুরু হয়? আপনাদের এই ফেব্রুয়ারি মাসে ক্লাস হবে প্রত্যেক শনিবারে। এর মাস থেকে আবার ক্লাসের সংখ্যা বাড়বে। প্রতিদিন শনিবার সকাল কয়টা থেকে? প্রত্যেক শনিবারে সকাল না, সন্ধ্যা 8টা থেকে, সন্ধ্যা 7টা থেকে। ও, বুঝতে পারছি। 7টা থেকে কয়টা পর্যন্ত? 7টা থেকে যতক্ষণ লাগে, 1 ঘন্টা ও, টাইম, বেশি লাগলে বেশি আর কি। বুঝতে পারছি। ওকে, আচ্ছা আপনি স্যার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, একটু খেয়াল করেন যেটা বলছিলাম। ধরেন আপনার কাছে 1000 টাকা আছে, আপনি 500 টাকা খরচ করেছেন, তাহলে বাকি যে 500 টাকা, বাকি 500 টাকা তো আপনার সেভিংস থাকছে। তাহলে সেম ওয়ে, আলামিন তালুকদার মিউট করে রাখেন, আপনার ওখান থেকে সাউন্ড আসছে। এখন আপনি আপনার আপনি 5000 ক্যালোরি খেয়েছেন, 5000 ক্যালোরি, 5000 শক্তি আপনি খেয়েছেন ধরেন, আর শরীর থেকে ব্যয় করেছেন 2000, তাহলে আপনার বাকি যে 3000 জমবে, এটা তো আপনার শরীরে জমে থাকবে, তাই না? সো এরকম ডেইলি যদি জমতে থাকে, কিছু কিছু করে একটা সময় দেখবেন ওভারওয়েট হয়ে যায়, আমাদের শরীরে ফ্যাট বেড়ে যায়। ঠিক আছে? এই বেশি ওভার নিউট্রিশনের কারণে তখন আমরা আবার অসুস্থ হয়ে পড়ি। ওভারওয়েট থেকে ওবেসিটি, আরো বেশি মোটা হয়ে যায় আমরা, ফ্যাট বেড়ে যায়। মেন্টাল হেলথ, স্ট্রেস ম্যানেজমেন্ট, পর্যাপ্ত ঘুম এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। স্ট্রেস ম্যানেজমেন্ট, পর্যাপ্ত ঘুম এবং মানসিক স্বাস্থ্যের যত্ন। যদি আপনি অনেক প্রেসার হয়ে যায়, আপনার ধরেন ডেইলি অফিস করছেন বা অ্যাক্টিভিটিস করছেন, অনেক কাজের মধ্যে এঙ্গেজ আছেন, অনেক সময় আমাদের কি অনেক চাপ মনে হয় না, অনেক এই যে মানসিক চাপ মনে হয়, সেই স্ট্রেস যখন আমরা হই, স্ট্রেস এনজাইটি কাজ করে, আমাদের অনেক উদ্বেগ কাজ করে, এই একের পর এক কাজ, একটার পর একটা, এটা ওটা, আমরা বোরিং হয়ে যাই, অনেক টায়ার্ড হয়ে যাই। সো এই ম্যানেজমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের মেন্টাল হেলথের জন্য। অর্থাৎ আপনি যদি কাজগুলাকে সিকোয়েন্স করেন, পয়েন্ট আউট করেন, টাইমলি করতে পারেন টাইমের কাজ, তাহলে আর কিন্তু এই চাপ আসে না। পর্যাপ্ত ঘুম, যদি আপনি প্রপার মানে রেস্ট না পান, তাহলে কিন্তু আমরা মেন্টাল স্বাস্থ্যের যত্ন নিতে পারবো না। আমাদেরকে প্রপার ঘুম, পর্যাপ্ত ঘুমও আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। লাইফস্টাইল, স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা, যেমন ধূমপান ও অ্যালকোহল সেবন পরিহার, পর্যাপ্ত হাইড্রেশন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। আপনি যদি হেলদি লাইফস্টাইল না থাকে, আপনার আনহেলদি লাইফ, ইলিগাল ভাবে লাইফ লিড করেন, আপনি স্মোক করেন, অ্যালকোহল নেন, শরীরে ড্রাগ নেন, আপনি ঠিকমতো পানি খান না, ঠিক আছে, মানে একটা বাই রোটেশনে চেক আপ করেন না, তাহলে কিন্তু এটা আপনার হেলদি লাইফস্টাইল হলো না। সো আপনাকে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার পাশাপাশি আপনাকে কি করতে হবে, মাঝে মাঝে
স্বাস্থ্য পরীক্ষাও করতে হবে, যাতে করে আরো ভালোভাবে লাইফ লিড করা যায়। এই পয়েন্টগুলা মনে রাখবেন। কিসের জন্য? হেলথ রিলেটেড ফিটনেসের জন্য। কয়টা পয়েন্ট? 4টা। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, নিউট্রিশন, মেন্টাল হেলথ অ্যান্ড লাইফস্টাইল। আর শারীরিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য আমরা গতদিনে পড়েছিলাম। সো এটা আমার মনে হয় যে আজকে খুব একটা বলার নাই। আমি শুধুমাত্র আপনাদেরকে 4টা পয়েন্ট বলি। শারীরিক সুস্থতা অর্জন, মানসিক বিকাশ সাধন, চারিত্রিক গুণাবলী অর্জন এবং সামাজিক গুণাবলী অর্জন। এখানে টাইপিংটা মিস্টেক আছে, অর্জন বানান। সেই শারীরিক, এটা মূলত 4টা অবজেক্টিভস এর উপরে এই ফিজিক্যাল এডুকেশনের এইম এন্ড অবজেক্টিভস ডিপেন্ড করে। এই 4টা অবজেক্টিভস কি? ফিজিক্যাল ডেভেলপমেন্টাল অবজেক্টিভস, এটাই হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মেন্টাল ডেভেলপমেন্টাল অবজেক্টিভস। নাম্বার 3 ক্যারেক্টার ডেভেলপমেন্টাল অবজেক্টিভস এন্ড নাম্বার 4 সোশ্যাল ডেভেলপমেন্টাল অবজেক্টিভস। ঠিক আছে, এই 4টা পয়েন্ট। এই 4টা পয়েন্ট আগেও প্রথমের দিকে কিন্তু আমরা এই 4টা পয়েন্ট নিয়ে কথা বলেছি। তো আশা করি এখানে আমি শীটে আরো ডিটেল দিয়েছি। এটা আমরা ফার্স্ট ক্লাসে অনেকটাই কভার করে ফেলেছিলাম। এটা একটু আমি একটু রিমুভ করে দিই। দেখেন, শারীরিক সুস্থতা অর্জন। কিভাবে শারীরিক সুস্থতা অর্জন করতে পারি? খেলাধুলা নিয়মকানুন মেনে ভালো করে খেলতে পারা, কঠোর পরিশ্রমের মাধ্যমে নির্দিষ্ট উদ্দেশ্য হাসিল করা, স্নায়ু ও মাংসপেশির সমন্বয় সাধনে কর্মক্ষমতা বৃদ্ধি করা, দেহ ও মনের সুষম উন্নতি করা, সুস্বাস্থ্যের মাধ্যমে শারীরিক সক্ষমতা অর্জন করা, সহিষ্ণুতা ও আত্মবিশ্বাস অর্জন করা। মানসিক বিকাশ সাধনের মধ্যে কি কি রয়েছে? উপস্থিত চিন্তাধারার বিকাশ সাধন, নৈতিকতা সম্পর্কে জ্ঞান অর্জন, সেবা ও আত্মত্যাগে উদ্বুদ্ধ হওয়া, বিভিন্ন দলের মাধ্যমে বন্ধুত্ব, দলের মাঝে বন্ধুত্বপূর্ণ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠা। এগুলা মানসিক ডেভেলপমেন্টাল অবজেক্টিভস। নাও ক্যারেক্টার ডেভেলপমেন্টাল অবজেক্টিভস, আনুগত্য বোধ ও নৈতিকতা বৃদ্ধি পাওয়া, খেলাধুলার মাধ্যমে আইনের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হওয়া, খেলোয়াড়ি ও বন্ধুত্ব সুলভ মনোভাব গড়ে ওঠা, প্রতিদ্বন্দ্বীদের প্রতি সম্মান প্রদর্শনের মনোভাব গড়ে ওঠা, আত্মসংযমী হয় এবং আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করা। এগুলা ক্যারেক্টার ডেভেলপমেন্টাল অবজেক্টিভস। সামাজিক গুণাবলী, সোশ্যাল ডেভেলপমেন্টাল অবজেক্টিভস গুলোর মধ্যে কি কি রয়েছে? সোশ্যাল ডেভেলপমেন্টাল অবজেক্টিভস এর মধ্যে রয়েছে, রাফি ইসলাম একটু মিউট করেন, থ্যাংক ইউ। নেতৃত্ব দানের সক্ষমতা অর্জন ও সামাজিক গুণাবলী অর্জন করা, বিনোদনের সাথে অবসর সময় কাটানোর উপায় জানা। আপনি ধরেন লং টাইম একটা কোম্পানিতে কোনো একটা জায়গাতে আপনি চাকরি করছেন, এখন আপনার চাকরির পরে অবসর যে সময় অথবা চাকরির বাদ আপনি ধরেন ডেইলি বিভিন্ন অ্যাক্টিভিটিস করেন, অফিস করেন, সবকিছু কাজের পরে যে ফ্রি টাইম পান, অবসর টাইম যেটা পান, ধরেন ফ্রাইডে স্যাটারডে কারোর অফ, কারোর অনলি ফ্রাইডে অফ, তো ওই সময়টা যে এক্সট্রা টাইম যেটা আপনার অফিস আওয়ার বাদে, ওই সময়টা যদি আপনার বিনোদনের মাধ্যমে না কাটাতে পারেন, তাহলে কিন্তু লাইফ লিড করা টাফ হয়ে যায়। ঠিক আছে, সো এটাও সামাজিক গুণাবলীর একটা উপায়, যেটা আপনি অবসর টাইমটা কত সুন্দরভাবে কাটাতে পারেন। ঠিক আছে, রিলিজিয়াস দিক দিয়ে হতে পারে, অন্য কোনো মাধ্যমেও হতে পারে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করা, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলা করা, সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, এগুলা কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্টাল অবজেক্টিভস। আপনার এলাকায়, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনার এলাকায় আপনার মাধ্যমে যদি কোনো ডেভেলপমেন্ট না হয়, তাহলে কিন্তু আপনার এই শিক্ষার কোনো দাম নাই। আপনার এলাকায় কোনো সমস্যার সমাধানে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা না পালন করতে পারেন, আপনি মানুষের পাশে না দাঁড়াতে পারেন, তাহলে আপনার এই শিক্ষার ভ্যালু থাকবে না। দেখবেন অনেকে সোশ্যাল অ্যাক্টিভিটিস করে, অনেকে গরিব মানুষের পাশে দাঁড়ায়, দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ায়, বিভিন্ন এলাকায় বিভিন্ন কমিউনিটি থাকে,
ব্লাড ফাউন্ডেশন থাকে, কারো রক্ত প্রয়োজন হলে তাকে রক্তের ব্যবস্থা করে যায়। সো এগুলা কিন্তু খুবই ভালো। শারীরিক শিক্ষাবিদদের মতামত থেকে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে শারীরিক শিক্ষার উদ্দেশ্য সাধারণ শিক্ষার মতোই ব্যক্তিসত্তার সর্বোচ্চ ও সুষম বিকাশ সাধন করে থাকে এবং পরিকল্পিতভাবে খেলাধুলায় পারদর্শিতা অর্জনে সাহায্য করে। আপনি খেলাধুলা করেন বাট প্রপার ট্রেনিং যদি না করেন, প্রপার যদি রুলস রেগুলেশন মেনটেন করেন, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট পসিবল হবে না। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। কারোর কোনো বিষয়ে কোনো কিছু জানার আছে? হ্যাঁ স্যার, আমার একটু জানার ছিল। সেটা হচ্ছে জি। এই কোর্সটা করলে কি সাঁতার জানতেই হয়? সাঁতার সাঁতার সাঁতারের ব্যাপারটা সাঁতার কি জানতেই হয় ফিজিক্যাল এডুকেশন কোর্সটা করতে হলে, বা সাঁতার রিলেটেড কোনো কোশ্চেন বা প্র্যাকটিক্যালে সাঁতার সাঁতার কাটার কোনো পরীক্ষা থাকে কিনা? স্যার এটাও আমার প্রশ্ন। আমার জানতে চাই। আপনারা সাঁতার কি জানেন না এরকম? এর হ্যাঁ জন্য ভয় পাচ্ছেন এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ব্যাপার হচ্ছে